দর্শক শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মনোভুবন সেন্টার নিবেদিত মনোচিকিৎসা অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, যাকে আমরা বাংলায় সহজভাবে বলি কোমর প্রতিস্থাপন সার্জারি। এবং এই বিষয়টি নিয়ে আমরা আজকে জানবো আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, এক্স প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থোপেডিক সার্জারি, যিনি বর্তমানে চেম্বার করছেন ল্যাবেড স্পেশাল হসপিটাল ধানমন্ডিতে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছুই আলোচনা করব কোমর ব্যথা এবং তার প্রতিস্থাপন সার্জারি নিয়ে। আমাদের সাথেই থাকুন। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মল্লি। আমরা স্যার যখনই আপনার সাথে আলোচনা করি, খুব কমনলি আমরা আলোচনা করি যে কোমর হাঁটুর এই প্রতিস্থাপন সার্জারিগুলো নিয়ে, এবং খুব দরকারি একটি বিষয় এবং প্রাসঙ্গিক একটি বিষয় এই জন্য যে সবার ফিজিওলজিক্যাল প্রসেসটা আসলে হয়, আমরা কখনো এটাকে আসলে ঠেকাতে পারি না। এবং এই ফিজিওলজিক্যাল প্রসেস এক সময় না এক সময় কারো না কারো হাতের ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা এগুলো থাকবেই, এবং এগুলো সমস্যার জন্য আসলে আমরা লাইফটাকে আটকে না রেখে কীভাবে সমাধান করে আগাতে পারি সেই জন্য আমাদের প্রয়াসটা থাকে। আমি প্রথমে একটু জানবো স্যার, যদি একটু কারণগুলো জানি, যাতে করে আমরা প্রথমত প্রতিরোধের বিষয়গুলোতে একটু আলোচনা করতে পারি, পরবর্তীতে আমরা সার্জারি বিষয়টিতে স্যার যাব। ডক্টর মল্লি, এখানে হচ্ছে কি, কোমর বলতে কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কোমর হলো ব্যাক, মাজা আর কি, মাজা মানে লো ব্যাক, হ্যাঁ, লোয়ার ব্যাক, যেটা আমরা ডাক্তার হিসেবে লাম্বার রিজিয়নকে মিন করি। এটা সাধারণত ধরে নেওয়া হয়, কিন্তু আমাদের কাছে কোটি যেটা, হিপ যেটা, সেটাই কিন্তু আবার কোমর হিসাবেও ব্যবহৃত হয়। এই জন্যই ইংরেজিতে যেমন হিপ বলে স্পেসিফিক করে বলে দিচ্ছে একেবারে ঠিক করে যে ওইটাই হলো হিপ। তো আমাদের দুটো হিপ দুই পাশে রয়েছে। এটি হলো যে আমাদের উরু, ফিমার যে বোনটা, উরুর যে হাড় দুটো রয়েছে, সবচেয়ে লম্বা হাড় শরীরের মধ্যে, তারই মধ্যেই যে বল এবং সকেট যেটা রয়েছে, যে বলের মধ্যে ঘুরছি আমরা, বসছি আমরা, হাঁটছি, চলছি, সেটি হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, বা আমরা যদি বলি বাংলায় ঠিক আছে কোমর। এইটাকে কারণগুলো হচ্ছে যে আমাদের অনেকগুলো কারণ। তার ভিতরে যেমন বড় কারণ হলো একটা ট্রমা হয়ে বয়স্ক মানুষের ভেঙে যাচ্ছে। আমরা যদি 3 ভাগে ভাগ করি, একটা একদমই বয়স্ক, 80 বছর, 90 বছর, 100 বছর বা তার চেয়ে কিছু কম, এই বয়সে এসে না পোরোসিস হয়ে যাচ্ছে, হাড়গুলো নরম হয়ে যায়, কুট করে ভেঙে যায়। একটু কাপড় পরতে যেয়ে একটু স্লিপ খাইলো, একটু এদিক ওদিক হলো, টুইস্ট করলো, বাম করে ওইখানেই ভেঙে যায়। নেক অফ দ্য ফিমার বলা হয় সেটাকে, ঠিক না? নেকটা হলো আমাদের ওই যে বললাম বলের নিচেই যে অংশটির সঙ্গে আমাদের প্রধান যে হাড়টা রয়েছে, উরুর হাড়ের সঙ্গে যেটা লাগোয়া জায়গায়, সেটাই। এটা হলো একটা বড় কারণ। এটা অস্টিওপোরোসিস হয়ে বা বোন নরম হচ্ছে, যত বয়স বাড়ছে তত বেশি। আর একটি হলো যে মধ্য বয়সী যারা আঘাতজনিত কারণ, মেইনলি রাস্তায় যাচ্ছে, ট্রমা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো, 50, 60, 70 বছর, কারণ 80 বছরের নিচে মানুষ আর বৃদ্ধ বলা যাবে না, এখন বলতে হবে প্রবীণ। তো সেই হিসাবে এই একটি বয়স যেখানে এটা, প্লাস অস্টিওআর্থ্রাইটিস কিন্তু বয়স্কদের বেলায় বেশি হয়, 50-এর ঊর্ধ্বে গেলে, 60-এর ঊর্ধ্বে গেলে। মহিলাদের যেহেতু মা বোনদের পিরিয়ড বন্ধ হওয়ার পরে, মাসিক বন্ধ হওয়ার পরে অস্টিওপোরোসিস তো হচ্ছেই, প্লাস পুরুষদেরও 60-70 পেরিয়ে গেলে হচ্ছে। আর একেবারে নিচে যাদের বয়স 15 বছর থেকে শুরু করে, 17 বছর থেকে শুরু করে, তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতজনিত বিভিন্ন কারণ, বিভিন্ন রকমের বাত হয়ে, তারপরে বিভিন্ন রকমের ওষুধ খাওয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের ড্রাগের মধ্যে, ওষুধের মধ্যে বড় একটা ওষুধ হলো স্টেরয়েড। আমরা ম্যাজিক ড্রাগ বলি, যে খুব তাড়াতাড়ি সব সমস্যা সমাধান করে দেয়, কিন্তু লং টার্ম একটা ব্যাড ইমপ্যাক্ট থাকে। এটা খুবই খারাপ করতেছে। এটা শত হাজারে হাজার আমাদের রোগীরা, ইয়াং ছেলে মেয়েরা এমনকি এসে বলছে তার মা, আমার মেয়েটা বা আমার ছেলেটা সুইসাইড করবে, কারণ হলো সে বসতে পারে না, সে নিচে বসে কোনো কিছুই পেশাব পায়খানা করতে পারে না। একটা মেয়ের জন্য এটা তো অত্যন্ত লজ্জাস্কর বিষয় যে তার বিয়ে শাদী বাকি আছে। এরকম অনেকেই আমার কাছে এসে এভাবে বলেছে। এটা হলো মোস্টলি পাতলা হওয়া থেকে মোটা হওয়া, একেবারেই শুকনা মেয়ে, সবাই বলে এই তুই এত পাতলা, হ্যাঁ, তো দোকানে যেয়ে বলছে মোটা হওয়ার ওষুধ দেন, তখন দোকানিরা এই ওষুধটা দিয়ে দিল। কিন্তু এই যে স্টেরয়েড তাকে খাইয়ে যে মোটা করলো, কুই ক্ষতিটা না করলো।
তার দুটো হাড়ি মানে দুটো বলই নষ্ট হয়ে যায়। ওই উরুর যে বল দুটো রয়েছে জয়েন্টের, হিপ জয়েন্টের, সেটি আস্তে আস্তে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং ধীরে 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 তার সমস্ত রকমের মানে গতি প্রকৃতি বন্ধ করে দেয়। তাকে চলাফেরা, হিপ জয়েন্টের মুভমেন্ট, পাটাকে একটু ফাঁক করা, নিচে বসা, কোনো কিছুই করতে পারে না। তো এইটি আমাদেরকে না খুব ব্যথিত করে এবং আমরা বারবার আমি বলতে চাচ্ছি যে এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই সবাইকে ভাবতে হবে, দোকানদারকেও ভাবতে হবে, আমরা যারা চিকিৎসক আছি, যারা চিকিৎসা পেশার সঙ্গে জড়িত আছি, তারা কোনোভাবেই যেন এই ওষুধটি একটা সার্টেন পিরিয়ডে খেতে হবে। আমারও হয়েছিল করোনা, তখন আমাকেও দিয়েছিল, কিন্তু এটা সার্টেন পিরিয়ড করে একটা সময় বন্ধ করে দিতে হবে। লং টার্ম আসলে লং টার্ম কোনোভাবেই উচিত না এবং হাই ডোজ দিতে গেলে সেটা ভাবতে হবে যে আমি এত বড় বেশি রকমের ওষুধ খাওয়াচ্ছি, এর একটা সাইড ইফেক্ট তো হতেই পারে। এবং ওভার দ্য কাউন্টার আসলে আমাদের মেডিসিনগুলো আমরা নেই। তাহলে এই কারণগুলো আমাদেরকে, প্লাস হলো আমাদের স্মোকিং, হ্যাঁ অনেকে স্মোক করে, অনেকে ওয়াইন, মানে যদিও মুখে মুখে বলি আমরা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে মদ অ্যালাউড না, বা সরকারও বন্ধ করে রাখছে, কিন্তু কিছু কিছু মানুষ মনে করে এটা একটা স্টাইল, একটা স্টাইল, সেটিও ক্ষতি করে। একদিকে স্মোকিং মানে বিড়ি সিগারেট চলছে, আরেকদিকে হলো আমাদের এই যে গোপনে গোপনে একেবারে মদ্যপ হয়ে যাওয়া। তো এইটাও কিন্তু ওই এভেইন করতে পারে, ভ্যাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড, এতেও ক্ষতি হয়। তো এই সব মানে নানান কারণে, আর বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের বলছি যে এর ভেরিয়েন্ট, যেমন আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, তারপরে হলো এসএলই, সিস্টেমিক লিউপাস ইরিথ্রোম্যাটোসাস, এই ধরনের রোগীগুলা প্রধানত এদেরকে ওষুধ দিতেই হয়, স্টেরয়েডও দিতে হয়। সেখানে কিন্তু মারাত্মক রকমের সাইড ইফেক্ট হয়ে এই এভিএন হচ্ছে এবং এই সব মানে অনেক কারণের জন্যই আমরা খুবই বিব্রত অবস্থায় থাকি। যখন ইয়াং বয়সে একটা মানুষ, একটা মেয়ে 20 বছর বয়স, 30 বছর বয়স, তার হয়তো বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে, বাচ্চা নেবে, তার এই অবস্থা। তো এইসব কারণগুলোই আমাদেরকে খুবই একটা অস্বস্তিতে ফেলে দেয় যে হোয়াট টু ডু। কারণ এত কম বয়সে অপারেশন করা, যেমন না করেও পারা যায় না, কারণ সে তো চলতে পারছে না। একটা ছেলের যদি হয়ে থাকে তাহলে সে তার আর্নিং কোথায় যাবে? একটা মেয়েও তো এখন, মেয়েরা এখন অনেক বেশি এই দেশে মানে কাজে কর্মে নিয়োজিত হয়ে পড়েছে, তো তারও জীবনের বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই কারণেই আমরা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টটাকে প্রাধান্য দিয়ে থাকতেছি, যে এইটি করে দিলে সে অন্ততপক্ষে আরও 20 বছর 30 বছর সে একেবারে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আমাদের পরবর্তী প্রশ্নটা থাকবে যে আমরা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কি নিতে পারি কিনা আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জেসের মাধ্যমে, আমরা যদি হিপের বা যদি বলতে চাই যে হাঁটুর এই জিনিসগুলোকে ভালো রাখার জন্য আমরা প্রতিরোধমূলকভাবে কোনো জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারি কিনা? যেমন আমি একটা কথা বলি, আমার যেমন একটা ফিলোসফি, এটা আমার না, এটা ওয়ার্ল্ডের একটা আছে যে এও বলা হয়, অ্যাসোসিয়েশন ফর অস্টিওসিনথেসিস, মানে যারা বোনকে মানে হাড় ভেঙে গেল, হাড়কে জোড়া লাগানোর ব্যবস্থা, তারা বলে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। যেমন আমারই এক কলিগ কিছুদিন আগে, 2 সপ্তাহ 3 আগে অপারেশন করলাম। সে বলছে, স্যার আমি একজন সার্জেন, আমাকে কিন্তু 7 দিনের মধ্যে আমি কাজ করতে চাই। আমি তাই করাই দিতে পারবো তোমাকে। তো হাড় ভেঙে গেল হাতের, সেই ডান হাতের হাড় ভাঙলো, সেখানে অপারেশন করে দিলাম, সে কাজে ফিরে গেল। এইটিকেই তারা নাম দিয়েছে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। মানে আমার হাড় ভাঙছে বা আমি অসুস্থ হয়ে পড়ছি বলে সময় একেবারে রেস্টে যাব, বিশ্রামে যাব, এইটি এখন আর চলে না। এখন ব্যাক পেইনের মাজা ব্যথাও বলা হচ্ছে যে কোনো রকমের ওইরকম কোনো একেবারে অ্যাবসলিউট বেড রেস্ট কথাটা টোটালি আমাদের এখন ডিকশনারির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সব দেশে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি যেখানে দরকার সেখানে রেস্ট দাও, ওই পার্টটুকু অন্যদিকে তুমি মুভ করো। তো আমাদের এখানেও একই কথা আসবে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াতে হবে। আমি সবসময় বলে থাকি 650টি মাংসপেশিকে আমাদের, তারা খাদ্য চায়, তারা খাওয়া চায় না, তারা চায় আমাকে তুমি ব্যবহার করো, যেভাবেই হোক আমাকে ইউজ করো, ইউজ করলে আমি ভালো থাকবো। আমি তোমার বোনসগুলোকে, হাড়গুলোকে রক্ত দেবো, আমি তোমার জয়েন্টগুলোকে ভালো মসৃণ রাখবো। জয়েন্ট তো মেশিনের মতো, যত মুভ করে তত তারা লুব্রিকেন্ট পাচ্ছে, তারা তখন ভালো থাকতেছে। কিন্তু এইটিকে যদি না করা হয় তাহলেই কিন্তু নষ্ট হয়ে যায়, তখন জমাট বেঁধে যায়, জয়েন্ট মুভ করে না, এক সময় তখন জয়েন্টের মধ্যে চেঞ্জগুলো হয়ে যায়, এমন চেঞ্জ হয় তখন আর এগুলো কোনোভাবেই চলতে চায় না, তখন তো আমাদের এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। কাজে 1 নম্বরই হলো
যে লাইফকে চালাতে হবে, মুভমেন্ট করতে হবে, উঠা বসা চলা ফেরা, প্রত্যেকটা জয়েন্টের জন্য, বিশেষ করে হিপ নি এসব জয়েন্ট কখনোই চায় না আমাকে বসে রাখো। বড় কোনো অ্যাক্সিডেন্ট করলো, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের পরে পরে ইমিডিয়েটলি অপারেশন করে ওটাকে, নেক যদি ভেঙে যায় ফিক্স করে দাও ইমিডিয়েটলি, তাহলে সে আবার মানে অরিজিনালটা থেকে গেল। তখন ফেল করলে আর কোনো রাস্তা থাকে না, আমরা তখন রিপ্লেসমেন্ট করি। কিন্তু প্রাথমিকভাবে নেক ভেঙে গেল, ফ্র্যাকচার নেক যেটা বলি, ওই যে সংযোগ স্থল যেটা, সেটা ভেঙে যাওয়ায় বেশি ভাঙে, বিশেষ করে মধ্যবয়স্কে বা ইয়াং এজে তো আমরা হিপ রিপ্লেসমেন্ট করতে চাই না, তাদেরকে বলি যে এটাকে ফিক্স করে দেওয়া হোক। যদি রিয়ালি কখনো না, তারপরেও অপারেশনের পরেও ফেল করলো, 2 বছর পরে, 1 বছর পরে, 3 মাস পরে, তখন আমরা হিপ রিপ্লেসমেন্টে যাই। কিন্তু তার আগে ফিক্স করতে হয়, স্ক্রু দিয়ে, প্লেট দিয়ে, নানান রকমের ফিক্সেশনের প্রসিডিওর আছে। ঠিক তেমনি রিমোটার আর্থ্রাইটিস, অন্যান্য যেগুলো এই বাতজনিত কারণে, আমি সবসময় বলি যে এখানেও মুভমেন্টটাকে চালু রাখবেন। ব্যথা করবে, ব্যথা তো থাকবেই, কিন্তু ব্যথা আছে বলেই আমি নাড়াবো না, আমি না নাড়ালে আরও ব্যথা বাড়বে, যখনই আমি নাড়াতে যাব তখনই ব্যথা বাড়বে। সো নিয়ম হচ্ছে যেভাবেই হোক, ব্যথার মধ্যেও হালকা হালকা গরম শেক, এটা ওটা করে টুক করে একটু বাড়াতে মাসেলগুলো, ক্যাপসুলগুলো, স্ট্রাকচারগুলো রিল্যাক্স হয়, ওরা তখন অ্যালাউ করে মুভমেন্টের। এইটি খুবই একটা প্রিভেন্টিভ মেজার। তার সঙ্গে সামান্য ওষুধ, কখনো ওষুধ আমাদের মানে সব কিছু করতে পারে না, আমাদের পূর্বপুরুষরা কেউ তো ওষুধ খায়নি, এই কনসেপ্টটা আমাদের মধ্যে নাই। এখন সবচেয়ে বলা হচ্ছে হাই কমোড ব্যবহার করুন, নিচে বসবেন না, তার মানে নেগেটিভ কথা বলতে বলতে আমাদেরকে একটা ভীত করে তুলতেছে। অথচ মানুষ সব কিছুই করতে পারবে, কেন পারবে না? তা তো জয়েন্টগুলো দেওয়াই হয়েছে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট দেওয়া হয়েছে আমার, নিচে বসা ওঠা, হামু দেওয়া, ভাঁজ করা, সব কাজ করা। এই হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, আমরা যখন সার্জারির কথা বলে আসলে প্রথমে আমাদের দেশ না, পুরো বিশ্ব জুড়ে দেখা যায় যে একটা ভীতির সৃষ্টি হয় যে সার্জারির মধ্যে দিয়ে যাবো, আমার কি এটা আমি পুরোপুরিভাবে আবার প্যারালাইজড হয়ে যায় কিনা, আর ভালো হব কিনা, অথবা আমার এমন কোনো সাইড ইফেক্টস হবে কিনা যেটার জন্য আমরা অন্য অনেক প্রবলেম হতে পারে, এবং কত টাকাই বা লাগতে পারে, সেটাকে আবার ফেরত আসবে কিনা এই প্রবলেমগুলো। আমরা একটা বিষয়ে খুব ভয় পাই যখনই আমরা সার্জারির বিষয়টি শুনি, কাটাছেঁড়া বা এই ধরনের কোনো বিষয় আসলেই আসলে যে কোনো মানুষ এবং রোগীরা আরো বেশি ভয় পায়, এবং তার সাথে যে অ্যাটেন্ডেন্সরা থাকেন তারা হয়তো বা ভাবেন, বিশেষ করে যখন হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্টের বিষয়গুলো আসেন, যে প্যারালাইজড হয়ে যায় কিনা বা কোনো নার্ভ ড্যামেজ হয়ে, যারা একটু বুঝেন তারা হয়তো ভাবেন যে কোনো নার্ভ ড্যামেজ হয়ে মেজর কোনো ইনজুরি হতে পারে কিনা, অথবা আবার এটা রিল্যাপস বা রিকারেন্ট হয় কিনা এই প্রবলেমগুলো একবার সার্জারি করার পর। এবং একটা বিষয় তো আমাদের দেশে অর্থসামাজিক অবস্থা থেকে থাকেই, যে কস্টিং এর একটা বিষয়, যে কত টাকা খরচ হতে পারে, বা এত টাকা যদি এখানেই খরচ হয়, আমি কেন না একটু টাকা বেশি খরচ করে বিদেশেই চলে যাচ্ছে। এই বিষয়গুলো স্যার একটু জানার দরকার আছে এই জন্য, কারণ আমরা আসলে কিন্তু অনেক পরিশ্রম করছি রোগীদেরকে সুস্থ করার জন্য, তাদেরকে ভালো একটা লাইফস্টাইল দেওয়ার জন্য। বিদেশে চলে যাওয়ার প্রবণতাটা সম্পর্কে স্যার যদি একটু বলেন, যে করোনার এই সময়ে আমরা কিন্তু বিদেশে ওভারসি ট্রাভেল করতে পারছি না, এখন রোগীদের আসলে মনোভাবটা কি আমাদের এই চিকিৎসা বিষয় সম্পর্কে? আসলে এইসব রিপ্লেসমেন্ট সার্জারিটা না, হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট একটু সফিস্টিকেটেড সার্জারি বলা হয়। এটা একটা অনেক মানে যেখানে আর অন্য কোনো অপশনগুলো থাকলো না, আমরা সব রকমের ব্যবস্থা নেওয়া হয়ে গেল, তারপরেও হলো না, তখনই কিন্তু আমরা এই শল্য চিকিৎসা বা এই সার্জারিতে যাচ্ছি। তার আগে কিন্তু যাচ্ছি না। সব ধরনের ব্যবস্থা নিলাম, আমরা ওষুধ খাওয়ালাম, আমরা ব্যায়াম করালাম, আমরা ওজন কমালাম। ওজন একটা বড় মানে এটা একটা ফ্যাক্টর। ওজনটা যত বাড়বে তত আমাদের হাঁটুর উপরে চাপ পড়ে যায়, হিপের উপরে চাপ পড়ে, বডি মাসটার কারণে একটা প্রেসার পড়ে। বডি যত আমার প্রায় 10 গুণ ওজন, আমাদের 5 থেকে 10 গুণ ওজন বেশি বহন করতে হয় হিপকে, নিকে বা মাজাকে, ব্যাককে। যখন আমরা হাঁটছি, যত পাতলা থাকা যাবে, যত ওজন কম রাখা যাবে, তত শরীরটা মজবুত থাকবে, শরীরটার ভিত শক্ত থাকবে, এবং সেই সঙ্গে তার অ্যাক্টিভিটি, সচল একটা জীবন, সে যদি সচল থাকে, তার কাজ কাম চলাফেরা সব কিছু, সে যদি ওজন তোলে আরও ভালো। সে মাথায় একসময় বিরাট ওজন নিয়ে, ড্যালি নিয়ে, মানে বড় বড় কাঠের নিয়ে নদী পার হচ্ছে, সেই মানুষগুলো এখন আর নাই। এখন সব হয়ে গেছে আমরা হলো বেশিরভাগই কৃত্রিমতায়। তো এই কৃত্রিম জীবনের জন্য এগুলো সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। তো এইসব সব করা হলো, তারপরেও যদি অপারেশন করতেই হয়, তাহলে তো কোনো রাস্তায় নেই। সেজন্য বলা হয় অপারেশনকে মানে উপার্জন করতে হবে, অপারেশন কিন্তু চাপিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? অপারেশন বা সার্জারি আর্ন করতে হবে।
ওই রুগীর ওই অবস্থানে যেখানে তার হিপ রিপ্লেস করতে হবে সেটা বলছে যে কোনো রাস্তা নাই, আর সব রাস্তায় বন্ধ, আমি মুভমেন্ট নাই, আমি চালাতে পারছি, আমি চলতে পারতেছি না, আমাকে তুমি একটা আর্টিফিশিয়াল কৃত্রিম ব্যবস্থা দাও যার ফলে আমি ভালো থাকতে পারি, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আমার সমাজ, আমার বাড়ি, আমার ঘর, আমার দেশ, আমাকে দেশকে আমি সার্ভিস দিতে পারি বা কাজ করে যেতে পারি। এখন যে কথাটি হলো যে বিদেশে যাওয়ার ব্যাপারটা, বিদেশে মানুষের এটা আমাদের একটা আস্থার অভাব ছিল একটা সময়, এটা ঠিক, কিন্তু এইরকম সব দেশেই তো হয়েছে। জাপান যখন ডেভেলপ করছে, উন্নত হয়েছে, তখন তো জাপানিরা তখন জাপান উঠে গেল, তাই না, আজকে থেকে 50 বছর আগে, 60 বছর 70 বছর আগে। তারপরে ধীরে ধীরে তারা আরও আগায় গেছে, ওখানে ট্রেনিং নেওয়ার জন্য আমাদের আশেপাশের দেশগুলো গেছে, এমনকি সিঙ্গাপুর, ব্যাংকক, মানে থাইল্যান্ড, আমাদের ভারত, সবাই গেছে। আবার আস্তে আস্তে যখন এরা উঠে গেছে, থাইল্যান্ড উঠছে, সিঙ্গাপুর উঠছে, কোরিয়া উঠছে, ভারত উঠছে, তখন আবার তারা নিজেরাই করছে। সো আমরাও তো একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি, অনুন্নত দেশ থেকে উন্নত দেশে কিন্তু আমরা যাচ্ছি, মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। তো এটা একটা বিরাট আল্লাহর কাছে মানে আমাদের একটা আশীর্বাদ যে আমাদের এত বড় বিশাল একটা অর্জন হয়েছে। করোনার জন্য প্যান্ডেমিক সিচুয়েশন আমরা এমনিতে ওভারসি ট্রাভেল করতে পারছি না, অনেকে এই দেশের চিকিৎসা অলরেডি নিচ্ছেন। আপনারা স্যার প্রতিদিন সার্জারি মধ্যে দিয়ে যাচ্ছেন এবং করছেন, তাতে করে রোগীদের ফলাফলগুলো কীরকম বা ফিডব্যাকগুলো কীরকম পাচ্ছেন স্যার, যেটা আগে হয়তো অতটা সম্ভব ছিল না, কারণ যেহেতু কিছু হলেই দেখা যেত একটা রোগী সাস্টেন করছে না, সে এখান থেকে সার্জারির কথা শুনে একটা ডিসিশন বাসায় গিয়ে চেঞ্জ করার সময় বিদেশ চলে যেত। বাট আপনারা এখন যেহেতু ওই রোগীগুলোকে পাচ্ছেন এবং তাদের ট্রিটমেন্ট দিচ্ছেন, তাদের স্যার আসলে অনুভূতিগুলো আমি তো অনেক বছর ধরে করছি, ইনফ্যাক্ট 96 মানে 1996 সাল থেকে আমি এটা শুরু করেছি, এবং আমি খুবই এইটার উপরে বেশি দৃষ্টি দিয়েছি, ফোকাস করেছি এটার উপরে, যাতে করে মানুষগুলোকে বাইরে যেতে না হয়। কারণ আমাদের মতো লোক যারা সিনিয়র, আমি যেমন সিনিয়র একজন লোক, আমি আস্তে আস্তে মানে সিনিয়র হয়ে যাচ্ছি, তা আমার মতো একজন কর্মী যদি এটা নিয়েই পড়ে থাকি, এবং আমি যদি আমার জুনিয়রদের, কলিগদের আমার মানে টিম তৈরি করে দেওয়ার জন্য সবাইকে বলি, তাহলে আর বাইরে যেতে হবে না। এক নম্বর, দুই নম্বর, ট্রেন আপ হতে হবে। যে কোনো জিনিস তো মায়ের পেট থেকে আমরা কেউ শিখে আসিনি ডক্টর মল্লি, আমাদেরকে শিখতে হবে এবং শেখার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সবাই তাই করেছে। আজকে ভারত বা হোক বা এই থাইল্যান্ড হোক কিংবা কোরিয়া হোক, সিঙ্গাপুর হোক, এরাও তাই করেছে। তারা টিম তৈরি করে করে ভালো সেন্টার তৈরি করে, এটা ভালো সেন্টার লাগে, তৈরি করে তারা করেছে। আমাদেরও এখন আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী, যে কোনো হাসপাতালে যে কোনোভাবে আমাদের অন্তপক্ষে সরকারি হাসপাতালগুলো অনেক উন্নত হয়েছে, বেসরকারি বহু সুন্দর সুন্দর হাসপাতাল তৈরি হয়েছে। এগুলোতে আমাদের এই টিমের লোকরা যদি কাজ করে তাহলে ডেফিনেটলি ভালো হবে। আমার এখানে যেমন আমি বলি, এই 96 থেকে এই পর্যন্ত 4000-এর বেশি, 4500 মতো অপারেশন রেকর্ড করা আছে। এর খুবই কম পার্সেন্টেজ লোকের, আমি বলবো 1% বা তারও কম, 0.5% ইনফেকশন হয়েছে, কোনো ডিফেক্ট হয়েছে। বাকি মাশাআল্লাহ আমি বলবো যে এরা সব রেকর্ড আমাদের কাছে রয়ে যাচ্ছে। আমার এক সেক্রেটারি আছে, তার কাজই হলো এই রেকর্ড রাখা, রোগীদের সঙ্গে কথা বলা, রোগীরা যোগাযোগ করলে তার উত্তর দেওয়া। এবং আমি এমনও একটা 21 বছরের ছেলের অপারেশন করেছি, যে ডিজিটা পরে ইন্টারমিডিয়েট পাস করে ওই ছেলে এখন 12 বছর হয়ে গেল, 97-এ অপারেশন হয়েছে, 2007-এ অপারেশন করেছে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ওর নেক ভেঙে গেছিলো, পরে এভিএন ডেভেলপ করেছে। তো সেই ছেলেটি এখন রীতিমতো ফ্রিল্যান্সিং করে প্রচুর মানে পয়সা আর্ন করছে। সে গ্রাফিক্সের উপর কাজ করেছে, আরও অনেক কিছু করেছে। এই যে একটা লাইফ ফিরে আসলো, এগুলো মনে হয় যেন আমার ভালো লাগে যে আমি একটা ছেলের জীবনটা ফিরিয়ে দিলাম। একটা মেয়ে, তার মা বলছে যে আমি সুইসাইড করবে, তাকে আমি 2 দিকে একই সঙ্গে অপারেশন করে দিলাম, হিপ রিপ্লেসমেন্ট, বাইল্যাটারাল। সে মেয়ে বিয়ে করে তার 2টো বাচ্চা হয়েছে। এই যে তার যে জীবনের যে মানে সে ফিরে গেল স্বাভাবিক জীবনে, এটি তো বিশাল ব্যাপার। তো এইরকম 4500 অপারেশনের রেকর্ড আমার কাছে আছে, এবং আমরা এগুলো সব রেকর্ড করছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা এগুলো দেখে, এগুলো রেকর্ড করা, এগুলো ছবি আছে প্রি অপারেশনের আগের, অপারেশনের এবং অপারেশনের পরের, তো যাতে করে মানুষের কনফিডেন্স হয়। আমাদের কাছে অনেক বড় বড় এই দেশে যারা বিদেশে যে অপারেশন করতে পারতেন আমরা করেছি, এবং তারা
খুবই সুস্থ আছেন। সুস্থ আছেন। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য, কারণ স্যার এই বিষয়গুলো তো অনেক বেশি জানার দরকার আছে, কারণ আমরা আগে কিছু হলে সার্জারির বিষয়গুলোতে আসলে আমরা বিদেশে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল, কিন্তু আমাদের দেশে এখন আমরা এডুকেশনাল এবং ইকোনমিক্যাল অনেক দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছি, যাতে আমরা একটা A to Z একটা সলিউশন আমাদের দেশে বসে দিতে পারি। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে আসার জন্য। বিদেশে যাওয়ার কথা আরেকটু বলি, মানুষকে না যখন বিদেশে যায় ফলো আপটা ইম্পর্টেন্ট। ফলো আপ মানে রুগীটাকে আবার দেখা। একটা মানুষ বাইরে যাচ্ছে, সে বারবার যেতে পারতেছে না, বিশেষ করে করোনা আমাদের শিখিয়ে দিচ্ছে যে বাইরে যেয়ে তুমি শান্তিতে থাকতে পারবো না, কখন বন্ধ হবে, কখন লকডাউনে পড়ে যাবো তার ঠিক নেই। এবং একজনের সঙ্গে 3-2 লোক যেতে হচ্ছে, এই যে খরচটা, প্লাস ফিরে এসে কাকে দেখাবে সে। অনেক লোক আমার কাছে এসে বলে আমি তো বাইরে চিকিৎসা করেছি ডাক্তার সাহেব, কী করবো এখন, যেতে পারবো না। আমি ঠিক আছে আপনি করেছেন, এখন আর আমি যাব না, এখন তারা দেশেই আমি করব। তা বলে দেখেন এগুলো তো যে কোনো আমরাই তো বলে দিই যে আপনি ওই দেশে গেলে ওই জায়গাতে এই অপারেশনগুলো হয়, ক্যান্সারের মতো কত জটিল ব্যাপার আছে, সেগুলো হয়তো আমাদের দেশে হয়নি কিংবা ফলো আপের বিষয়টা আসলে স্যার খুবই গুরুত্ব। কাজে ফলো আপটা যেন ঠিক মতো হয়, কারণ অপারেশন করলাম তারপরে কে দেখবে, আর তো আর কোনো কমপ্লিকেশন হলো তখন কে দেখবে। এখানে যেমন সবাই আমাদের পাচ্ছে, আমাকে না পেলে আমার টিমের লোককে পাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মনোভুবন সেন্টার নিবেদিত মনোচিকিৎসা অনুষ্ঠানটিতে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, যাকে আমরা বাংলায় বলি কোমর প্রতিস্থাপন সার্জারি, এবং এই বিষয়টি নিয়ে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।